কেপ ভার্দের প্রেসিডেন্ট ঘোষণা দিছে, প্রেডিকশন করছে যে এই ম্যাচ 1-0 গোলে জিতবে কেপ ভার্দে। আমরা হয়তো অর্ধে দুই রকম আর্জেন্টিনাকে দেখতে পারি। আমার মনে হয় শুধু রোনালদো না, ওভারঅল পর্তুগালের এই ওয়ার্ল্ড কাপে যদি খেলার স্টাইলটা দেখি, খুবই বোরিং হয়ে গেছে। যদি হচ্ছে আর্জেন্টিনা গোল বের করে ফেলে তাহলে মেসিকে 90 মিনিটস খেলাবে না, বিকজ মেসিকে আপনার দরকার কোয়ার্টার, সেমি, ফাইনাল পর্যন্ত। আরো এই ফ্রান্সকে কে থামাবে? দুইটা টিমের নাম আসবে, এক আর্জেন্টিনা আর একটা টিম আপনাকে আউটসাইড চান্স দিতে হবে, সেটা হচ্ছে মরক্কো। তার দলে একজন মেসি আছে, সো হি উইল ট্রাই টু ইউটিলাইজ হিম ইন দ্য ফার্স্ট হাফ। সবাইকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ উন্মাদনায়। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসান এবং আজকে আমার সাথে আছে ফয়সাল তিতুমির। তিতুমির, কোন ম্যাচ নিয়ে আগে কথা বলতে চান? আর্জেন্টিনা, কেপ ভার্দে, পর্তুগাল, ক্রোয়েশিয়া, স্পেন, অস্ট্রিয়া? আপনার চয়েস। পর্তুগাল ক্রোয়েশিয়াটা দিয়েই শুরু। পর্তুগাল ক্রোয়েশিয়ার একদম ম্যাচের শেষ মিনিট থেকে যদি শুরু করি, ম্যাচ মানে গোলটা বাতিল হয়ে গেল। এরপর মডরিচের দিকে আসলে তাকানোর যাচ্ছিল না বেচারার চেহারার দিকে। মানে হি ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড, সো শকড। ভালো লাগছে যে শেষ মুহূর্তে সে রোনালদো তাকে কনসোল করার চেষ্টা করছে, বাট এই ম্যাচটা আসলে এতটাই নাটকীয় ছিল। আপনি শেষ মুহূর্তের কথা বললেন, বাট যদি অফসাইডে আরো দুটো গোল বাতিল হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলটা ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট। মনে হচ্ছে রোনালদো তার পিক রোনালদো, যেভাবে সে রিসিভ করলো এবং গোল করলো অফসাইড। এই গোলটাও তো ক্লিয়ার অফসাইড ছিল এবং ক্রোয়েশিয়া তো 2-0 লিডে নিতে পারতো, আরেকটা গোলও তখন সাথে সাথে বাতিল হয়ে গেল অফসাইডে। মানে খুবই এন্টারটেইনিং ম্যাচ ছিল আসলে সব মিলে, যেটা স্পেশালি ফ্রম সেকেন্ড হাফ। এবং মানে কালকের ম্যাচটা মনে হচ্ছিল যে আমরা আরো এক্সট্রা মিনিট টাইম দেখছি, তাই না? মানে এত লম্বা সময় ধরে চলছিল খেলা, রেফারির বাঁশিতে আর ফু দেয় না, খেলা আর শেষ হয় না, চলছিল 10 মিনিট এক্সট্রা টাইম, সেখান থেকে 12 মিনিট, 20 মিনিট হয়ে গেল, 12.5 মিনিট একের পর এগিয়ে গেছে। তবে ম্যাচের আগের সিনারিওর কথা যদি একটু চিন্তা করি, তাহলে দেখেন তিতুমির, যে সবাই বলছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ক্রোয়েশিয়াকে আসলে বিট করে হেসে খেলে পরের রাউন্ডে চলে যাবে, কিন্তু সেটা এত সহজ হলো না কেন? বিকজ অফ ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্স খারাপ ছিল, বিকজ 81 to 82 মিনিটস পর্যন্ত সম্ভবত রোনালদো ছিলেন মাঠে, কিন্তু তিনি ডি বক্সের ভিতরে কোনো ধরনের চান্স ক্রিয়েট করতে পারেননি। ফার্স্ট হাফে তিনি ক্রোয়েশিয়ার ডি বক্সে একটা টাচও করেন না, বলে টাচই করতে পারেন। সো এবং হ্যাঁ, বাট আমার মনে হয় শুধু রোনালদো না, ওভারঅল পর্তুগালের এই ওয়ার্ল্ড কাপে যদি খেলার স্টাইলটা দেখি, খুবই বোরিং হয়ে গেছে। এই পর্তুগালটা আসলে বেশ বোরিং ফুটবল খেলছে, এবং দায়টা শুধু রোনালদোকে আমরা দিচ্ছি বটে, কারণ তার গোল করার কথা, সে গোল স্কোরার, কিন্তু বাকিরাও আসলে তাদের কাজটা ঠিকঠাক, মানে আমি ঠিক জানি না, মানে এই কোচও, আপনি যদি দেখেন একসাথে সে 4 জনকে সাব করে ফেলেছে। হি ওয়াজ অলসো ভেরি কনফিউজড, এবং তার প্লেয়ারদের, এবং আপনি আমার একাদশ দেখেও একটু কেমন লাগছিল যে ধরেন ব্রুনোকে অনেক পরে নামানো হলো, এরপর ধরেন শেষ দিকে এসে তিনি বেশ কিছু চেঞ্জ করেছেন, কিন্তু ওভারঅল এই পর্তুগালের খেলাটা আমরা যদি আপনি ইউরোও দেখেন, নেশনস লিগ দেখেন, কিংবা তারও আগে ওয়ার্ল্ড কাপেও পর্তুগাল যেভাবে খেলছে, এই ওয়ার্ল্ড কাপে আমি জানি না কি হয়েছে, এত বোরিং ফুটবল খেলছে। ধরেন তারা একদম শট নিতে যাবে, এই সময় তারা ব্যাকপাস করতে করতে আবার গোলকিপার কাছে যাচ্ছে, মানে ইটস সো ব্যাড টু ওয়াচ। এবং পর্তুগাল তারপরও ধরেন আজকের ম্যাচে যে তারা পার হবে, এক্স্যাক্টলি এটা ধারণা ছিল যে ক্রোয়েশিয়ার সঙ্গে তারা পার হয়ে যাবে, কিন্তু ক্রোয়েশিয়া আসলে রিসেন্ট দুটো ওয়ার্ল্ড কাপে যদি দেখেন, এবং তারা এক্সট্রা টাইমের মাস্টার, এই ম্যাচটা যদি এক্সট্রা টাইমে যেত তাহলে আসলে পর্তুগালের খবর হয়ে যেত, এবং টাইব্রেকারে গেলেও আমার মনে হয় যে ডিফিকাল্ট টাইম যেত। সো ওভারঅল যেটা হয়েছে যে পর্তুগাল এখন তারা কার সামনে পড়ছে? স্পেনের সামনে পড়ছে। সো পর্তুগালের আসলে খেলায় অনেক চেঞ্জ করতে হবে নেক্সট ম্যাচের আগেই, মানে র্যাপিড চেঞ্জ। নেক্সট ম্যাচে যাওয়ার আগে যদি আমি বলি যে দেখেন ক্রিস্টিয়ানো রোনালদোর যে পারফরমেন্স এই ম্যাচে, এই পারফরমেন্সের উপরে যদি আপনি একেবারে আলাদা করে একটা অ্যানালিসিস করেন, আপনার কি মনে হয় যে মানে হি ইজ সাপোজ টু বি ইন দ্য 11? এখন আপনি তাকে না রাখলে কাকে রাখবেন? এই পর্তুগালে তো আসলে কেউই পারফর্ম করছে না। আপনি গনসালো রামোসের কথা বলতে পারেন, কিন্তু স্টিল রোনালদো তো ইজ রোনালদো, এবং স্টিল হি ইজ দ্য বেস্ট ফিনিশার ইন পর্তুগাল, অ্যাটলিস্ট এই দলটার দিকেও যদি আপনি তাকান। এখন তার ওই ফিনিশ করার জন্য, তবে কালকে অবশ্য রোনালদোকে বেস্ট ফিনিশার কালকের ম্যাচের পরে বলা যায় না। অনেকগুলো অ্যাটেম্প তিনি আসলে যেগুলো নিতে পারতেন আর একটু কুইক হলে, আর একটু রিফ্লেক্স বেটার হলে, তিনি হেড পর্যন্ত যেতে পারছেন না, শট নিতে পারছেন না, অ্যান্ড এইটা কিছুটা অবশ্য ডিসঅ্যাপয়েন্টিং দেখা এইভাবে। মানে একের পর এক চান্সেস যখন তার সামনে দিয়ে চলে যাচ্ছে, তিনি হেড করতে পারছেন না, যেটা বলছিলেন, যে তারপরে তিনি একদম জায়গা মতো আসলে
তার যেতে লাস্ট পারছিলেন না। যেই মানে ডেডলি টাচ, হ্যাঁ, একটা টাচ হলেই কিন্তু গোল ওই হয়ে একটা যায়, টাচ সেটা করছে, হচ্ছে সেটা না। অফসাইডে, যেটা সে গোল করছে, মানে হ্যাঁ, ওইটাই ছিল আসলে মানে দেখার মতো। এছাড়া রোনালদোর সো ডিসঅ্যাপয়েন্টিং একটা পারফরম্যান্সের রাত ছিল বাট পর্তুগালের। পেনাল্টিতে সে এখনো বস, তাই না? দেখেন পেনাল্টিতে কত ঠান্ডা মাথায় কিভাবে গোলকিপারকে বোকা বানিয়ে সে সোজা শটটা মেরে গোল দিল। মানে ওই জায়গাটাতে তার এক্সপার্টিস এখনো কমেনি এখন আছে, ডেফিনেটলি। এবং তার জন্য একটা বিগ রিলিফ, পেনাল্টি হলেও সে অবশেষে নকআউটে এসে একটা গোল পেয়েছে। গোল পেয়েছে। তার নকআউট ম্যাচে সে বোধহয় 8টা নকআউট ম্যাচ খেলছিল উইদাউট এনি স্কোর, ফাইনালি সে একটা গোল করলো, এবং এইটা আসলে খুব দরকার ছিল পর্তুগালের জন্য এবং তার নিজের জন্য। সো নেক্সট ম্যাচ আরেকটা নকআউট ম্যাচ, এবং সেখানেও আসলে তার কাছ থেকে গোল পেতে চাইবে পর্তুগাল। কিন্তু ওভারঅল পর্তুগালের যে খেলা, যে ধরন, তাতে আসলে ক্রোয়েশিয়ার সঙ্গে যে তারা পার পাইছে, আমি বলবো যে লাকি। এখন পরের ম্যাচে স্পেনের সঙ্গে আসলে কি অপেক্ষা করছে আই ডোন্ট নো, কারণ স্পেনের যেরকম ওয়ার্ল্ড কাপের যে পারফরমেন্স, যেভাবে তাদের গ্রাফ, সেটার সঙ্গে পর্তুগালের যদি আপনি কম্প্যারিজন করেন, তাহলে আসলে পর্তুগালের চান্স থাকার কথা না, যদি পার্টিকুলারলি ওই একটা দিন স্পেন খুব খারাপ করে এবং পর্তুগাল খুব ভালো করে। সেটা সুযোগ কি আছে আসলে? মানে 80% ফিট থাকা ইয়ামাল স্পেনের হয়ে অস্ট্রিয়ার সাথে যে পারফরমেন্স দেখালেন, যদিও অস্ট্রিয়া এবং স্পেন ফার্স্ট হাইড্রেশন ব্রেক পর্যন্ত দুর্দান্ত শিয়ানে লড়াই যাকে বলে সেটা চলছিল, বাট দেন দুর্দান্ত একটা গোল, মানে ওই গোলটাই কি পুরো চেঞ্জ করে দিল খেলাটা? ইয়া অফকোর্স, ধরেন এই ম্যাচেও আসলে স্পেন তো ফেভারিটই ছিল, আমরা ধরে নিয়েছিলাম আচ্ছা জিতবে, কিন্তু একই সাথে অস্ট্রিয়ার যেটা হচ্ছে যে দুইজনই আসলে ইউরোপিয়ান টিম, তো সো তারা ইউরোপিয়ান ধাঁচেই ফুটবল খেলেছে, কেউই আসলে ওই ডিফেন্সিভ লো ব্লকে যায় নাই, ওরাও সুযোগ পাইছে, উঠে আসছে, অ্যাটাক করছে, স্পেনও তাই। কিন্তু এগেইন স্পেনের ধরেন আয়ারজাবালের ওয়ার্ল্ড কাপে যত সময় যাচ্ছে হি ইজ বিকামিং মোর মানে লিথাল, মানে অনেক বেশি ফিনিশিংয়ে তার দারুণ ফিনিশিংয়ের টাচ আমরা দেখতে পাচ্ছি এখন। বিশেষ করে কালকের ওই গোলটার কথা যেটা আপনি বলছেন, দুর্দান্ত ফিনিশিং, এবং ক্রেডিট গোস টু আয়ারজাবাল, মানে ওই জায়গা থেকে ওইভাবে ফিনিশ করা, এটা আসলে স্ট্রাইকারদের কাজই এইটা। অ্যান্ড কুকারিয়া মনে হচ্ছে যে রাদার মোর উইং প্লেয়ার হয়ে যাচ্ছেন, যে এত ভালো সাপ্লাই, এত ভালো অ্যাসিস্ট। মাই গুডনেস, কুকুরেলা এই ওয়ার্ল্ড কাপে ধরুন আমার মনে হয় যে ইনফ্যাক্ট ডিফেন্ডার হিসেবেও তিনি যদি গোল্ডেন বলের দাবিদারও হয়ে যান, অবাক হওয়ার কিছু থাকবে না। তার যে পারফরমেন্স আমরা দেখছি তাকে, সে তো ভাই পুরো দস্তুর, সে হচ্ছে লেফট উইং, সে লেফট ব্যাক, সে কিন্তু পুরো দস্তুর সে লেফট উইং এ খেলছেন, এবং যে পরিমাণ সে পুরো ম্যাচে দৌড়ায়, ব্যাক ট্র্যাক করে, সারাটা সময় সে ট্রানজিশন করতে থাকে, আমার মনে হয় যে এই দলটার সবচেয়ে বড় অ্যাসেট সে। আর আপনি ইয়ামালের কথা বললেন, নেক্সট ম্যাচে নিকো উইলিয়ামস উইল বি ব্যাক, সো অফকোর্স পর্তুগালের জন্য চ্যালেঞ্জটা আরও বাড়বে। এগেইন অ্যাটাকিং ফুটবলটাই হবে, কিন্তু পর্তুগালের ধরুন তাদেরকে আসলে শট নিতে হবে, আমার মনে হয় এখন তারা ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে গোলের চেষ্টা করতে হবে, যেহেতু তারা যেটা চাচ্ছে ওই বারবার উইং দিয়ে ঢোকা, অনেক স্পেস নাই তাদের, দেখবেন তাদের উইং ছড়িয়ে থাকে, এবং সেটা তাদের স্পেস নিতে গিয়ে কি করে, ওই যে নিজেদের মধ্যে আদান প্রদান, আবার কিপারের কাছে ফেরত যাচ্ছে, আবার আসছে। কিন্তু এইটাতে আসলে আপনি নকআউটে স্পেনের যে ধাঁচ খেলার, তাদের সঙ্গে আপনি হয় ক্রোয়েশিয়ার সঙ্গে আপনি পার পাইছেন, কারণ ক্রোয়েশিয়া অতটা গতিময় ফুটবল এখন আর খেলে না বা খেলতে পারেনি এই ম্যাচে, বাট স্পেন তো আপনাকে ছাড় দেবে না। সো তাদের সঙ্গে এক ইয়ামালকেই তো দেখা যাবে যে তারা নিজেদের মধ্যে পাস করতে করতে ইয়ামাল কোনোভাবে একবার বল পেয়ে গেছে, ওর গিয়ে গোল দিয়ে চলে আসছে। রাইট, মানে ক্রোয়েশিয়ার যেটা ঘটেছে আসলে প্রবাবলি অ্যাভারেজ এজের দিক দিয়ে যদি চিন্তা করি, তাহলে মোস্টলি এজেড পিপল যারা প্লেয়ার, যারা তারা এই যে পেরিসিচ, কোভাচিচ এবং মডরিচ, তাদের তিনটা কি প্লেয়ার, তিনটা ওয়ার্ল্ড কাপ খেলছে একসাথে, সো অফকোর্স তাদের বয়সটা আসলে, এবং এই গোলকিপারও কিন্তু গত ওয়ার্ল্ড কাপে ছিল, এই গোলরক্ষকও, সো এজ তো একটা ম্যাটার, এবং সেটাই আসলে আমার মনে হয় যে ক্রোয়েশিয়া এই ম্যাচটা না হলে পর্তুগালের যে পারফরমেন্স ওয়াইজ যদি আপনি চিন্তা করেন, তাহলে আসলে ক্রোয়েশিয়া অনেক সময় মনে হবে তারা বেটার ফুটবল খেলেছে, আপনি স্ট্যাটিস্টিক্সও সেটাই বলবে, কিন্তু ভেরি আনলাকি, এবং পর্তুগাল আমি বলবো লাকি যে তারা এই জায়গাটায় পার পেয়ে গিয়েছে। গোলকিপারদের যদি কথা চিন্তা করি, তাহলে অস্ট্রিয়াল গোলকিপারের পারফরমেন্স ছিল দুর্দান্ত। স্লাগার, মানে স্পেন 3টা গোল পেয়েছে ঠিকই, ওয়ারজাবাল 2টা গোল করেছে, বাট আমার মনে হয় যে 5-6টা গোল হওয়া অস্বাভাবিক ছিল না যদি স্লাগার ওই পারফরমেন্স না থাকতো। আপনি যদি আমাকে গোলকিপারের পারফরমেন্সের কথা বলেন, আমি স্টিল মানে আই ক্যান্ট গেট আউট অফ লায়নেল এমবাসির পারফরমেন্স থেকে, সে যে কিপিংটা করছে, মাই গুডনেস, ভেরি আনফর্চুনেট, বাট তারপরও হ্যাঁ অফকোর্স অস্ট্রিয়ার কিপার, এবং আরও একজন কিপার আজকে মাঠে নামবে ভোরবেলা, এই কিপারের মানে আজকে না ঠিক, আর শোনা যাচ্ছে যে তাকে নাকি বার্সেলোনা নিচ্ছে, আমি জানি না, আমি তো দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এত বয়সী একজন গোলরক্ষককে আসলে বার্সেলোনা কেন নেবে আমি বুঝতে পারছিলাম না, বাট ফজিনার কথা বলতে হয়। বাট অস্ট্রিয়ার গোলরক্ষক অবশ্যই ধরেন এরকম ম্যাচগুলোতে দেখেন, বড় দল আর ছোট দলের মধ্যে আমরা কেন এবার ছোট দলের কিপারদের পারফরমেন্স এত ভালো দেখছি, কারণ হচ্ছে
ধরেন স্পেন আপনি বললেন 3টা গোল দিয়েছে, আরও কয়েকটা পেতে পারতো, কিন্তু সেগুলো নিয়ে ঠেকিয়ে দিয়েছে। তার মানে 10টা অ্যাটাক করেছে, সে 7টা ঠেকেছে। ওয়েন কিপার 7টা সেভ করে, সেটা খুবই আসলে সেটা আলোচিত সেভই হবে এবং সেটা আপনার নজর কাড়বে। কিন্তু স্টিল স্পেন 3টা গোল দিয়ে দিয়েছে। সো এই কারণেই আমরা দেখছি যে ছোট দলের কিপারদের পারফরমেন্সগুলো খুব নজরে আসছে, প্রচুর সেভ করছে। এবং ইংল্যান্ডের সঙ্গে তো রীতিমতো একাই খেলে গেছেন এমপিসা। সো কিপাররা এই কাজটাই করবেন যে যখন দেখবেন যে অনেক অ্যাটাক হবে, ডিফেন্স যখন আপনি ডিফেন্সিভ ফুটবল খেলবেন, লো ব্লকে চলে যাবেন, তখন আসলে অটোমেটিক্যালি কিপারদের উপর ওই কনফিডেন্সে তারা বাড়তে থাকে। সে যখন দেখে যে আচ্ছা একটা দুটো ভালো সেভ হচ্ছে, দেন দেখবেন সে হঠাৎ করে অতিমানবীয় পারফরমেন্স করতে থাকে। এবং তখন আসলে আপনাকে স্পেশাল কিছু করতে হয়, যেটা হ্যারি কেন করেছিলেন, যেটা কালকে স্পেন করেছে, স্পেনের ফরওয়ার্ডরা। সেম যেটা হয়তো বা লিওনেল মেসিকেও করতে হবে আসলে স্পেশাল কিছু। আমি ঠিক এই জায়গাটাতে আসতে যাচ্ছিলাম যে ম্যাচটা কি শেষ পর্যন্ত কেপ ভার্দে ভার্সেস আর্জেন্টিনা নাকি ভজিনিয়া ভার্সেস লিওনেল মেসি হতে যাচ্ছে? না, ঠিক ভজিনিয়া ভার্সেস লিওনেল মেসি বলা যাবে না, বরং এটা আরেকটু মোটা দাগে বললে কেপ ভার্দের ডিফেন্স প্লাস আর্জেন্টাইন ফরওয়ার্ড বা অ্যাটাক। কারণ হচ্ছে কেপ ভার্দে যদি ওয়ার্ল্ড কাপে আপনি দেখেন, স্পেনকে ওরা যে পদ্ধতিতে যেভাবে ঠেকাইছে, আমার মনে হয় এক্সাক্ট সেম স্ক্রিপ্ট তারা নিয়ে নামবে আজকে আর্জেন্টিনার সঙ্গে। ডিফেন্সিভ লো ব্লকে থাকবে এবং আজকে হয়তো আরেকটু বাস পার্ক করে ফেলতে পারে, সম্ভাবনা আছে সেটার। অ্যাট দ্য সেম টাইম অফকোর্স সেই জায়গাতেও ভজিনিয়া নায়ক বনে গিয়েছিলাম, আজকেও তাই ভজিনিয়াকে তো সেটা করতে হবে। এবং আর্জেন্টিনার হয়ে আজকে দেখবেন যে লিওনেল মেসি যেটা করবেন, মেসিকে তারা তো স্পেস দেবে না অবভিয়াসলি, এবং লিওনেল মেসি তার ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপর তিনি থাকবেন, এবং সেটা করতে গিয়ে লিওনেল মেসি অনেক সময় হয়তো আজকে ডি বক্সের বাইরে থেকে কিছু শট নেবেন, যেটাকে হয়তো ভজিনিয়া খুব দারুণ সেভ করবেন। আদারওয়াইজ আজকে আমি হয়তো মার্টিনেসকে আরও একটা অ্যাক্টিভ দেখবো, কারণ হচ্ছে লিওনেল মেসি যখন দেখবেন এরকম ডিফেন্সিভ ব্লক হয়ে গেছে, মেসি তার পজিশন একটু হলেও চেঞ্জ করবে। সে তখন আর উপরে বলের জন্য দাঁড়া থাকবে না, সে তখন নিচ থেকে বল ক্রিয়েট করে নিয়ে উপরে উঠবে উইথ হিজ মিডফিল্ড। এবং সেটা করতে গিয়ে লাউতারো তখন উপরে থাকবে, এবং সে তখন লাউতারোকে দেখবেন যে এমন কিছু পাস দেবে, ওই যে মেসির যে জাদুকরী পাসগুলো, তাকে দেখতেও ভালো লাগে মন্ত্রমুগ্ধের মতো, ঠিক সেরকম কিছু পাস সে দিবে আজকে মার্টিনেসকে। সো মার্টিনেস ভার্সেস ভজিনিয়া হওয়ার পসিবিলিটি ইজ ভেরি মাচ। থ্রু পাসে খেলাটা কি আজকে ওয়াইজ হবে, নাকি আসলে বক্স বড় করে উইং থেকে সাপ্লাই সেগুলোকে গোলে কনভার্ট করার চেষ্টা করাটা বেটার হবে? কারণ আমরা দেখেছি ব্রাজিলের সাথে ম্যাচে কার্লো আনচেলত্তি সেকেন্ড হাফে কিন্তু একদম এই সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিলেন তাদের অপোনেন্টের সাথে। আমার মনে হয় স্কালোনি আসলে এটাতে খুব তিনি একটু কনফিডেন্ট থাকেন। তিনি যদি দেখেন আপনি আর্জেন্টিনার অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচটাতেও স্কালোনি সেকেন্ড হাফে তার খেলার স্ট্র্যাটেজি চেঞ্জ করেছেন, বাট ফার্স্ট হাফে তিনি আসলে এই ট্রেডিশনাল আর্জেন্টাইন খেলাটাই খেলতে চান। ওই দিক দিয়ে আলামাদাকে স্টার্ট করাবেন, এবং আলামাদাকে স্টার্ট করানো মানেই হচ্ছে বিল্ড আপ প্লে, ছোট ছোট পাসে খেলবে আর্জেন্টিনা। ফার্স্ট হাফে যদি তিনি এটাতে গোল না পান, দেন হুইল চেঞ্জ হিজ স্ট্র্যাটেজি সেকেন্ড হাফে। এবং যেহেতু এটা নকআউট ম্যাচ, তিনি আসলে ওই আগে থেকে ওই ঝুঁকিটা নেবেন না। স্কালোনি ইজ ভেরি ক্যালকুলেটিভ, তিনি জানেন যে তার শক্তির জায়গা কোনটা, সেটা তিনি জানেন। তার দলে একজন মেসি আছে, সো হি উইল ট্রাই টু ইউটিলাইজ হিম ইন দ্য ফার্স্ট হাফ। সেকেন্ড হাফে দেখবেন যে তখন আলামাদাকে তুলে নিয়ে নিকো গঞ্জালেসকে নামাবে, বিকজ অফ এরিয়াল অ্যাটাকে যাবে তখন আর্জেন্টিনা, যদি তারা ফার্স্ট হাফে গোল না পায়। সো আমার ধারণা ফার্স্ট হাফে আর্জেন্টিনাকে আমরা যেরকম ভাবে খেলে আসছে সেরকমটাই দেখব, ট্র্যাডিশনাল স্টাইলে তারা অতি আক্রমণ করতে যাবে না আর্জেন্টিনা কখনোই। কারণ এই কেপ ভার্দের সঙ্গে যদি আপনি কোনো কারণে একটা গোল খেয়ে বসেন এবং এরপর ওদের ডিফেন্স ভাঙা উঠবে, মানে লাইক এভারেস্ট টু পার হওয়া, তাই না? সো সেই ঝুঁকি আমার মনে হয় না অন্তত স্কালোনি নেবেন। সো ফার্স্ট গোল যদি আর্জেন্টিনা স্কোর করে কতক্ষণ সময় লাগতে পারে? আই মিন এম কায়সারের সাথে কথা বলছিলাম গতকালকে, তিনি বলছিলেন যে ফার্স্ট হাইড্রেশন ব্রেকের ভেতরেই আর্জেন্টিনা ফার্স্ট স্কোর করবে, অ্যান্ড দেন আফটার উইদিন 45 মিনিটস, মানে ফার্স্ট হাফের ভিতরেই আসলে ম্যাচটাকে সিল করে ফেলার চেষ্টা করবেন স্কালোনি অ্যান্ড লিওনেল মেসি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, ইজ ইট পসিবল? না, আমার সেটা মনে হয় না। কারণ হচ্ছে আর্জেন্টিনা এই কাজটা করতে পেরেছে শুধু একটা ম্যাচে আলজেরিয়ার সঙ্গে, লিওনেল মেসি হ্যাট্রিকে। এবং ওই ম্যাচটায় যদি দেখেন, আফ্রিকান টিম আলজেরিয়া তারা ওপেন প্লে খেলতে গেছিল এবং আর্জেন্টিনার কাছে তারা সেটার মানে খেসারত দিয়েছে। কেপ ভার্দে আজকে মোর প্রিপেয়ার্ড হয়ে নামবে, তারা শুরু থেকে গোল খাবে না, এটাই হবে তাদের মেন্টালিটি। তো একটা দল যদি গোল খাবেন, আপনার মনে আছে নিশ্চয়ই 2018-তে ইরানের সঙ্গে আর্জেন্টিনার এই একটা গোল বের করতে এরকম খবর হয়ে গেছিল, 10 জন মিলে দাঁড়ায় ছিল, লিওনেল মেসি পরে গিয়ে গোলটা দিয়েছে। সেম কেপ ভার্দে যখন শুরু থেকে একটা টিম এই মেন্টালিটি নামবে আমরা গোল খাবো না, তখন আসলে তাদের সঙ্গে আমার মনে হয় না যে ফার্স্ট হাইড্রেশন ব্রেক বা ফার্স্ট হাফে আপনি ম্যাচ বের করে ফেলতে পারবেন। বরং এই ম্যাচটা ডিপ যাবে, এবং অবশ্যই আর্জেন্টিনাকে স্ট্রাগল তো করতেই হবে, বাট আর্জেন্টিনা উইল গো থ্রু, এবং শেষ পর্যন্ত দেখা যাবে 2 গোলে মিনিমাম হবে মার্জিনে, এটা আমার প্রেডিকশন। 3 গোল হলে অবাক হওয়ার কিছু থাকবে না, বাট আমার যেটা মনে হয় যে 2-0 হবে প্রবাবলি রেজাল্ট। কিন্তু ফার্স্ট হাফে 2 গোল করে ফেলবে আর্জেন্টিনা, আমার অন্তত সেটা মনে হয় না। কারণ হচ্ছে এই কেপ ভার্দেকে আসলে আর্জেন্টিনার যেটা দেখেন সুবিধা হচ্ছে, এই ওয়ার্ল্ড কাপে সবাই খুব স্ট্রাগল করছে হচ্ছে ফিটনেস ওয়াইজ, এবং 90 মিনিটস খেলা, হাই অ্যালটিটিউড, যেটা একটা বিরাট বড় প্রবলেম এরই মধ্যে বলেছে ইউরোপিয়ান টিমগুলো তাদের জন্য।
আর্জেন্টিনার এই জায়গাটায় এখনো তারা এটার সঙ্গে খুব ভালো হয়তো বা মানিয়ে নিতে পেরেছে বা মানিয়ে নিয়েছে, বিকজ তারাও রেগুলার এরকম হাই অ্যালটিটিউডে গিয়ে খেলে। ইনফ্যাক্ট লিওনেল মেসি আমেরিকায় খেলছেন, ডি পল আমেরিকায় খেলছেন, ফলে এইটা তাদের একটা অ্যাডভান্টেজ। এবং সেই দিক থেকে আফ্রিকার সঙ্গে ধরেন আবার ফিটনেস বা ফিজিক্যাল ফুটবল যদি কেপ ভার্দে খেলতে যায়, আর্জেন্টিনা সেটার জন্য প্রিপেয়ার্ড। মানে আমাদের যে ডিফেন্স অ্যাট দ্য সেম টাইম মিডফিল্ড, ধরেন ডিপল ম্যাকালিস্টার, এটা কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলে, অফেন্সিভ মিডফিল্ড হিসেবেও খেলে। তারা যখন দরকার হয় যে আমরা ফিজিক্যাল যাবো, মানে ওটার অ্যান্সার তাদের কাছে আসে এবং তারা সেটা দেয়। সো সেদিক থেকে চিন্তা করলে ওই দিক থেকে ধরেন একদম ম্যাচ যদি শেষ দিকেও যায়, তখন এমন না যে আর্জেন্টিনা বার্ন আউট হয়ে যেমন কেপ ভার্দে উইল টেক, মানে ওখান থেকে তারা ফায়দা লুটতে পারবে, সেটাও হবে না। ফলে ওই ঝুঁকিটাও নাই কারণে যে আমার ফার্স্ট হাফে ম্যাচ বের করে ফেলতে পারবে 60 মিনিটের মধ্যেই, আমার প্লেয়াররা টায়ার্ড হয়ে যাচ্ছে, সেটা হবে না। ফলে আমার মনে হয় যে এই মানে ওই দিক থেকে চিন্তা করলেও বেশ ভালোই আর্জেন্টিনা মোটামুটি স্কালোনি যেটা হয় প্ল্যান এ বি সি থাকে। ইনফ্যাক্ট আমি যদি আপনার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে আফ্রিকান টিমগুলো ফার্স্ট 45 মিনিটস যেই পেসে যেই ছন্দে খেলতে পারছে, সেকেন্ড হাফে গিয়ে আসলে তারা সেই ছন্দটা খুঁজে পাচ্ছে না, তারা সেই পেসটা ধরে রাখতে পারছে না। ভালো খেলা 90 মিনিটস ভালো খেলার যেই একেবারে চিরাচরিত বাক্য যে এটা মেনে খেলতে হবে ফুটবল, আদারওয়াইজ ইউ ক্যানট উইন। সো সেই জায়গায় আফ্রিকান দলগুলো সেকেন্ড হাফে গিয়ে তাদের খেই হারাচ্ছে। স্কালোনি যদি চিন্তা করেন যে ঠিক আছে ফার্স্ট হাফে গিয়ে আমরা ভালো রেজাল্ট পাইনি, সেকেন্ড হাফে দেন it can be his plan B. অফকোর্স, কারণ হচ্ছে কি, যখন আপনি সেকেন্ড হাফে যদি কোনো কারণে খেলা গোলশূন্য থাকে বা সমতা থাকে, কেপ ভার্দের মধ্যে একটা হোপ তৈরি হবে এবং ওরা তখন জাপানের মতো ভুলটা করে বসবে। দে উইল গো মোর ডিপ আরব লগে এবং তাদেরকে স্পেস দিবে যে তোমরা আসো, অ্যাটাক করো, আমরা ঠেকাবো। এবং লাতিন দলকে আপনি ব্রাজিলকেই দেখছেন, তারা যখন এই অপরচুনিটিটা পাইছে, সেকেন্ড হাফের ব্রাজিলের খেলা বদলে গেছে। সেম গোজ উইথ না, আমি বলবো যে আরো বেশি করে আর্জেন্টিনার ক্ষেত্রে এটা হবে, বিকজ আর্জেন্টিনা ইজ প্লেইং মোর বেটার দ্যান ব্রাজিল এই ওয়ার্ল্ড কাপে। ফলে তারা আরো বেশি করে তখন ওইটার অপরচুনিটিটা কাজে এবং কেপ ভার্দে কখনোই এই চিন্তা যদি করে নামে যে আমরা তাদেরকে 90 মিনিট পর্যন্ত ঠেকায় রাখবো, ম্যাচ এক্সট্রা টাইম নিব বা টাই ব্রেকে নিব, সেটা অবশ্যই তাদের একটা স্ট্র্যাটেজিতে থাকবে। কিন্তু আর্জেন্টিনার সঙ্গে সেটা তো তারা পারবে না, বিকজ অফ আর্জেন্টিনার ওই ক্রিয়েটিভ মিডফিল্ড অ্যান্ড ফরওয়ার্ডের জন্য। এবং আজকের ম্যাচে ইউর রাইট, আমরা হয়তো অর্ধে দুই রকম আর্জেন্টিনাকে দেখতে পারি। ফার্স্ট হাফে হয়তো একরকম স্ট্র্যাটেজি নিয়ে নামবেন স্কালোনি, সেটা কোনো কারণে ফেল করলে সেকেন্ড হাফে তিনি তখন তার অস্ত্র বাকি যারা আছে, আমরা দেখেছি লো সেলসো ওয়াজ রিয়েলি ইফেক্টিভ। বেচারা আজকের ম্যাচে যদি ফার্স্ট স্টার্ট না পাবে না আনফর্চুনেটলি, কারণ হচ্ছে এই কোচের এত চমৎকার অপশন থাকে যখন, এত মধুর মানে তার সিলেকশন হেডেক। দেখেন আপনি আলভারেজ এবং মার্টিনেজকে একসাথে তিনি স্টার্ট করাবেন না, গত ম্যাচে করিয়েছিলেন, কারণ অফকোর্স এটা নকআউট ম্যাচ, এটা সুযোগ নাই। কিন্তু লো সেলসোর না থাকাটা মানে এটা মানতে একটা কেমন লাগবে এইরকম পারফরমেন্সের পরে। বাট আমার মনে হয় আজকে সে গেম টাইম আরেকটু বেশি পাবে আগের দুই ম্যাচে, মানে গ্রুপ পর্বের প্রথম লো সেলসোকে কোন জায়গায় কার জায়গায় খেলাবেন? বিকজ আমি মেসি তো 90 মিনিটস খেলতে যাচ্ছেন আমার মনে হয় ম্যাচে। মেসি 90 মিনিটস ম্যাচের সিচুয়েশনের উপর অবভিয়াসলি শাওন ভাই, যদি হচ্ছে আর্জেন্টিনা গোল বের করে ফেলে তাহলে মেসিকে 90 মিনিটস খেলাবে না, বিকজ মেসিকে আপনার দরকার কোয়ার্টার সেমি ফাইনাল পর্যন্ত। সো যদি আর্জেন্টিনা যতক্ষণ গোল না বের করবে মেসি থাকবে। লো সেলসোকে নামাবে মূলত মিডফিল্ড পজিশনে, সো আইদার ডিপলি হোক ম্যাকালিস্টারই হোক, কাউকে তুলে নিয়ে সেই জায়গাটায়। আবার বলা যায় না আলমাদার জায়গায় নামাতে পারে, তবে যদি আমি সেই জায়গায় নিকো গঞ্জালেসকে চাইবো, কারণ নিকো গঞ্জালেস ওয়াজ ভেরি ইফেক্টিভ এই জায়গাটায়। ফলে লো সেলসো, নিকো গঞ্জালেস, নিকো পাজের মনে হয় না আজকে অপরচুনিটি হবে, বিকজ হুলিয়ান আলভারেজ বেঞ্চে থাকবে। সো অলরেডি আলভারেজ হয়তো নামবে মার্টিনের জায়গায়। কিন্তু যদি ওই যে ওরকম সিচুয়েশন হয় আসলেই যে 60-70 মিনিট কোনো গোল হয় নাই, তখন স্কালোনি উইল বি অফেন্সিভ এবং তখন তিনি তার নিকো পাস, লো সেলসো, গঞ্জালেস এবং আলভারেজ হয়তো 4 জনকেই নামাতে পারে। যেটা আপনার খেয়াল করে দেখবেন ইংল্যান্ডের টুখেলের স্ট্র্যাটেজি দেখবেন, তিনি তার সেন্টার ব্যাক ডিফেন্ডারদের তুলে নিয়ে ফরওয়ার্ডদের নামিয়ে সাকাকে নিচে নামাইছেন। সো একই জিনিস করতে হইতে পারে আর্জেন্টিনাকেও। কতটা টাফ হতে যাচ্ছে আর্জেন্টিনার এই ম্যাচ কেপ ভার্দের এগেইনস্টে? আপনার কি মনে হয় যে আসলে সহজে পার পাওয়া সম্ভব, নাকি কেপ ভার্দের সাথে আসলে ঘাম জড়িয়ে জিততে হবে? আচ্ছা, এখন এই প্রশ্নটা কেন করলাম সেটাও বলি, ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে এই মানে সহজে দিতে যাবে আর্জেন্টিনা, এটা একটা গ্রুপ বিশ্বাস করে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম, যেটার আমি আসলে উত্তর আসলে কোনটা দিব। এক গ্রুপ তো বলেই আছে আর্জেন্টিনার রাস্তা তো সোজা, আর কেপ ভার্দে কোনো দল নাকি। আবার স্কালোনি এবং অনেকেই বলছেন বিশ্লেষকরা এই ম্যাচটা সহজ হবে না আর্জেন্টিনার জন্য। মজার ব্যাপার হচ্ছে কেপ ভার্দের প্রেসিডেন্ট ঘোষণা দিছে, প্রেডিকশন করছে যে এই ম্যাচ 1-0 গোলে জিতবে কেপ ভার্দে, এবং এটা হচ্ছে তার মানে বলছে আপসেট করবে এটা। আবার মেসিকে পার্টিকুলারলি ঠেকানোর জন্য ওদের সেন্টার ব্যাক যে
রবার্তো লোপেজ তার উপর দায়িত্ব, এবং লোপেজের মা এসে বলতেছে, জুডি লোপেজ এই ভদ্রমহিলা ইন্টারভিউতে বলছে যে আমার ছেলে মেসিকে আটকায় দেবে। সো আপনি দেখেন এই ম্যাচটা তাদের জন্য কতটা পার্সোনাল ইমোশন ওই জায়গাটাই চলে গেছে। আবার যদি আরো একটু অ্যাড করে দেই আপনার সাথে, সেটা হচ্ছে তান্ত্রিকও বলছে আর্জেন্টিনাকে এবার থামিয়ে তান্ত্রিকও- দেওয়া হবে। তান্ত্রিকা বলছে এটা, রাইট। বাট আমি যদি খুব নিউট্রাল কিছু মানে মানুষজনের মানে যারা ধরুন ওয়ার্ল্ড ফুটবলে এই ওয়ার্ল্ড কাপে তো অনেকেই এরকম করছেন, কথা বলছেন, কেউ কিন্তু বলে না এই ম্যাচটা সহজ হবে। আমি একজনকেও বলতে শুরু না, ইনক্লুডিং স্কালোনি, তিনি তো প্রেস কনফারেন্সে বলেছেনই। এবং একই সাথে যারা ধরুন এই ম্যাচ নিয়ে কথা বলছে, আমি কয়েকটা রিপোর্ট পড়লাম, সবখানেই বলা হচ্ছে যে এখানে আসলে কোন কোন চ্যালেঞ্জ আছে আর্জেন্টিনার সামনে, এবং আর্জেন্টিনাকে যদি তারা কেপ ভার্দে স্পেনকে যখন আটকে দিতে পেরেছে ওই একই ফর্মুলাতে তারা যাবে হয়তোবা। এখন স্পেনের প্রবাবলি ওই ম্যাচে ইয়ামাল ছিলেন না, শেষ 10 মিনিট ছিলেন, কিন্তু এই ম্যাচে আর্জেন্টিনার মেসি আছেন, একজন প্রবাবলি মেসি কি করতে পারেন সেটা আসলে। সবচেয়ে বড় ডিফারেন্স ক্রিয়েটর যিনি, Yeah, এটা yeah. মেসি শুরু থেকে থাকবেন। সো সেই জায়গাটাই আমি পার্সোনাল ওপিনিয়নে দিই আপনার প্রশ্নের উত্তর, আমি মনে করি ম্যাচটা আর্জেন্টিনা সহজেই জিতবে আসলে। কেপ ভার্দে অফকোর্স ট্রাই করবে, চেষ্টা করবে, একটা সময় পর্যন্ত ধরে রাখবে, বাট একটা সার্টেন টাইমে গিয়ে দেখবেন ম্যাচটা আসলে এটা রেজাল্ট মানে হয়ে গেছে, এবং জাস্ট কেপ ভার্দে ঠেকানোর জন্য খেলছে, এবং আর্জেন্টিনা আরও কিছু গোল করার চেষ্টা করবে, বাট অনায়াস জয়ই পাবে আর্জেন্টিনা, দ্যাটস মাই প্রেডিকশন। 2-0 2-0 আর্জেন্টিনা 2-0 যদি জিততে পারে তাহলে পরের রাউন্ডে যাবে, রাউন্ড অফ 16, এবং সেখানে তাদেরকে মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়া অর ইজিপ্টের সাথে। So আরেকটা তাদেরও- সহজ ম্যাচ, ফিফা এত তাদের চমৎকার ম্যাচটা- সুযোগ করে দিয়েছে আর্জেন্টিনাকে সব তাদের সহজ ম্যাচটা ম্যাচ কিন্তু দিয়ে ইনফ্যাক্ট রাখছে। আগে, অর্থাৎ হ্যাঁ। আর্জেন্টিনা ম্যাচ হওয়ার আগেই প্রতিপক্ষ জেনে যাবে তারা কে। প্রতিপক্ষ সম্পর্কে তাদের একটা আইডিয়া হয়ে যাবে। What do you think যে মোসাল্লাহ যদি না থাকে তাহলে কি ইজিপ্টের পক্ষে এই অস্ট্রেলিয়াকে বিট করা পসিবল? পসিবল, কারণ হচ্ছে যে অস্ট্রেলিয়ার দুজন ফরওয়ার্ডের একজনও নাই এই ম্যাচে, ফলে অস্ট্রেলিয়া এই ম্যাচে যে দুজন গোল করছিলেন, আমি নামটা ভুলে গেছি, বাট দুই ফরওয়ার্ডই ইনজুরিতে এর মধ্যে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে। সো তারা এমনিতেই এই ওয়ার্ল্ড কাপে আসছে ডিফেন্সিভ ফুটবল খেলে, এই ম্যাচে তারা আরও বেশি ডিফেন্সিভ হয়ে যাবে। ইজিপ্টের সুবিধা হচ্ছে যে তাদের মারমুইশ খুব ভালো করছেন মোসালার সঙ্গেই, একদম দেখবেন যে তারা দুজনের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি। তো মোসালা যদি কোনো কারণে তার একটা ইনজুরি আছে, বাট যতদূর জানা যাচ্ছে হি উইল স্টার্ট, হয়তো পুরো ম্যাচ না খেললেও। ইনজুরিটা আরো বেশি বেড়েছে, রাইট। দেন দ্যাটস দ্য ব্যাড নিউজ। ফলে অফকোর্স ইজিপ্টকে বেশি স্ট্রাগল করতে হবে, কিন্তু এগেইন এই ম্যাচে আসলে ওই যে আফ্রিকান টিমের আমরা দেখছি আফ্রিকান টিম সবাই ভালো করছে, এবং ইজিপ্ট আসলে এই ম্যাচ পার হয়ে যাবে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ পর্যন্ত। কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স, আসলে ইজিপ্টেরও এক্সপিরিয়েন্স নাই, বাট ইজিপ্টের ফুটবলাররা প্রপারলি মোর, আমার মনে হয় যে তারা এই মানে হাই কম্পিটিটিভ ম্যাচ বেশি খেলছে। ধরেন ইজিপ্ট এই যে লাস্ট সিএফ খেলছে, মানে আফ্রিকান কনফেডারেশনস খেলে আসছে, এবং তাদের মোসালা থেকে মোসালা এক্স লিভারপুল, কিন্তু বাকি সবাই ধরুন ইউরোপিয়ান ক্লাবেই বেশি খেলে থাকে, আফ্রিকান টিমগুলোর বেশিরভাগ ফুটবলার, এই দলটারও তাই। সেদিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে তারা ওই আমার মনে হয় যে ওই ম্যাচ প্রেশার সব কিছুতে ইজিপ্টই শেষ পর্যন্ত এগিয়ে থাকবে, এবং তারা ম্যাচ বের করে নেবে। স্কোর লাইন? যেহেতু মোসালা নাই এবং অস্ট্রেলিয়া ডিফেন্সিভ ফুটবল খেলবে, এটা 1-0 হবে, ইজিপ্ট 1 অস্ট্রেলিয়া বড় 0। ডিফারেন্স হওয়ার সুযোগ Yeah, আসলে কম। yeah. কারণ Basically- দুইটা দলই এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে কম গোল করে আসছে, এই নকআউট পর্ব পার হয়েছে। ইজিপ্টও খুব অল্প অল্প করে গোল, অস্ট্রেলিয়াও তাই। ফলে আমার কাছে মনে হয় যে তাই 1-0 হবে এটা। রাউন্ড অফ 16-এ বেসিক্যালি এই আর্জেন্টিনা ম্যাচ এবং অস্ট্রেলিয়া ইজিপ্ট ম্যাচ সহ আর একটা ম্যাচ বাকি আছে রাউন্ড অফ 32 থেকে 16-এ যাওয়ার মানে জায়গাগুলো, যে জায়গা ফিল আপ করতে হবে, সেখানে কলম্বিয়ান গানা দুটো দলের খেলা আছে। আমার মনে হয় যদি স্কোর লাইনটা বলে দেন কলম্বিয়ান গানার ম্যাচের কি হতে পারে স্কোর লাইন? কলম্বিয়া খেলা ম্যাচে স্কোর লাইন 2-1, কলম্বিয়া 2 ঘানা 1। কলম্বিয়া জিতে যাবে। আচ্ছা, কলম্বিয়া যদি রাউন্ড অফ 16-এ চলে যায় তাহলে আমরা রাউন্ড অফ 16-এর যেই লাইন আপটা পাই, আই মিন সেখান থেকে আমি আপনার কাছে একদম মানে ছোট্ট করে জানতে চাইবো যে ফার্স্ট ম্যাচ বিটুইন কানাডা অ্যান্ড মরক্কো, কোয়ার্টার ফাইনালে কাকে দেখতে পাচ্ছেন? মরক্কো, চোখ বন্ধ করে মরক্কো। চোখ বন্ধ করে মরক্কো। হ্যাঁ হ্যাঁ, And then মরক্কো এবার ফাইনাল গেলে অবাক হওয়ার কিছু থাকবে শান ভাই, তাদের ওই সাইড থেকে মরক্কোর ভেরি গুড চান্স টু গো টু অ্যাট লিস্ট সেমিফাইনাল। ওকে, দেন ব্রাজিল নরওয়ে। ব্রাজিল নরওয়ে। এত চিন্তা করছেন আপনি ব্রাজিল কারণ হচ্ছে নরওয়ে? মাইন্ড বলতেছে হচ্ছে নরওয়ে, মন, আচ্ছা কিন্তু ব্রেন বলছে ব্রাজিল। সো ওকে, এইখান থেকে দ্রুত পাস ব্রাজিল। করে যেতে চাই, আদারওয়াইজ ব্রাজিল ফ্যানরা খেপে যাবে। পর্তুগাল স্পেন। পর্তুগালের আসলে লাস্ট ম্যাচ পারফরম্যান্স তাদের পক্ষে কথা বলছে না। ওকে, নেক্সট মেক্সিকো অ্যান্ড ইংল্যান্ড। এইটা সবচেয়ে টাফ, এটার আমি প্রেডিকশন দিতে পারবো না। এটা মোস্ট এন্টারটেইনিং, সবচেয়ে কম্পিটিটিভ ম্যাচ হবে দেখবেন, কারণ ইংল্যান্ডের যে খেলার ধরন এবং মেক্সিকোর যে খেলার ধরন, তাতে এই ম্যাচটা খুবই খুবই হাই ভোল্টেজ, এবং আমাদের জন্য দর্শক হিসেবে চোখের আরামদায়ক একটা ম্যাচ হবে।
দুটো দল যে ফ্রি ফ্লোয়িং এবং অ্যাটাকিং ফুটবল খেলে, রাইট, সুপার অ্যাটাকিং so ফুটবল দেখা আমার যাবে। কাছে মনে হয় এই ম্যাচটার আসলে প্রেডিকশনে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। আপনি বলেন তো এই ম্যাচে কি হতে পারে ইংল্যান্ড? আমি জানি না, সামহাউ দিস ওয়ার্ল্ড কাপ আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ড তারা যেভাবে স্ট্রাগল করে সামনে আগাচ্ছে এভরি টাইম, এভরি ওয়ার্ল্ড কাপ আসলে স্ট্রাগলিং টিমকেই আসলে তাদেরকে ট্রফি অথবা যে কোনোভাবে এটা একটা ভালো point, সাকসেসফুল ভালো point। করেছে। সো হিস্ট্রি বলে যারা কষ্ট করে ফাইনাল পর্যন্ত গেছে তারা আসলে রেজাল্ট পেয়েছে। আমি জানি না এবার ফ্রান্স উঠছে, বাট অনেকেই মনে করছে যে ফ্রান্স হয়তো এবারের বিশ্বকাপ নিয়েই যাবে। যদি ফ্রান্স আর্জেন্টিনা ফাইনাল হয় তারপরেও ফ্রান্স উইল বি দ্য ফেভারিট টিম, বাট আমার কাছে মনে হচ্ছে যেভাবে ফ্রান্স উঠছে তাতে আসলে একটা ম্যাচ আমি এটাই বলতে যে আমি কেন মরক্কোকে এগিয়ে রাখলাম, মরক্কোর সঙ্গে ফ্রান্সের খেলা পড়বে সেমিফাইনালে, রাইট। এবং সেইটা হবে ফ্রান্সের আমার মনে হয় আসল টেস্ট। ফ্রান্স তো এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত কোনো টেস্টের সামনে পড়ে নাই, বাট মরক্কোর যে খেলার স্টাইল, এই ফ্রান্সকে বলে না, দেখবেন না সবখানে এই ফ্রান্সকে কে থামাবে, কে থামাতে পারে, রাইট। দুইটা টিমের নাম আসবে, এক আর্জেন্টিনা বিকজ তাদের এবং আর্জেন্টিনা যেভাবে খেলছে আর্জেন্টিনার পক্ষে খুবই সম্ভব, আর একটা টিম আপনাকে আউটসাইড চান্স দিতে হবে, সেটা হচ্ছে মরক্কো। মরক্কো বিকজ তারা যে টিম হিসেবে খেলে এবং ওরা যেভাবে ধরুন মিড ব্লক করে খেলে, দ্যাটস দ্য মেইন ডিফারেন্স। যেটা ধরেন মরক্কোর এই, এবং ওরা খুবই ডিসিপ্লিন, ডিফেন্সিভ ওয়াইজও ডিসিপ্লিন। সো এবং ওই যে এটা একটা মজার কথা আছে ফুটবলে এখন, তো ওই যে গ্যাং কালচার চালু হয়েছে না, যে আর্জেন্টিনা একটা গ্যাং নিয়ে আসে, ফ্রান্স একটা গ্যাং, মরক্কো ইজ দ্য নেক্সট গ্যাং। এবং তাদের দেখবেন আপনি অ্যাটিটিউডের মধ্যে গ্যাং ব্যাপারটা আছে। তারা দেখবেন দল হিসেবে যেভাবে মাঠেও আপনি যদি একটু খেয়াল করেন ওদের অ্যাটিটিউড, ভঙ্গি, তাকানো সবকিছু বলে মরক্কো ইজ হিয়ার টু রুল। এবং ওদের ড্রিম যে আফ্রিকা থেকে কোনো দল যদি, কারণ অদূর ভবিষ্যতে আসলে নেক্সট লাতিন ইউরোপের বাইরে ওয়ার্ল্ড কাপ গেলে আফ্রিকাতেই যাবে, রাইট। এবং সেটা যাওয়ার জন্য সবচেয়ে ভালো চান্সেস হচ্ছে মরক্কোর আছে। সো অফকোর্স মরক্কো ফ্রান্স So, আপনি মরক্কো ফ্রান্সের কথা যেহেতু বলে দিয়েছেন, আমি আর রাউন্ড অফ 16 এ প্যারাগুয়ে ফ্রান্সের ম্যাচের কথা জানতে চাইবো না, বিকজ ডেফিনেটলি ফ্রান্স প্যারাগুয়েকে বিট করে সামনে এগিয়ে যাচ্ছে। সো কোয়ার্টার ফাইনালেরও একটা লাইন আপ আমরা মোটামুটি পেয়ে গেলাম, হোপফুলি এটা আমরা পরে মিলাবো, এটা আমরা পরে মিলাবো, রাইট। ফয়সাল দি, তুমি অসংখ্য ধন্যবাদ আজকে ডাবল ট্যাকেলে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট ডাবল ট্যাকেল আজকে এইখানে শেষ করছি, কাল আবারও কথা হবে। থ্যাংক ইউ সো মাচ।